গৌরব তিওয়ারি, যিনি ইন্ডিয়ার একজন খুব নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এই গৌরব তিওয়ারি যেদিন লাস্ট মারা যান, তো ওনাকে বাথরুমের মধ্যে ওনার ডেড বডিটা ছিল। তো সবাই মনে করে যে উনি সুইসাইড করেছিলেন, কিন্তু আসল কারণটা ঠিক আলাদাই ছিল। ওনার ফ্যামিলি থেকে শুরু করে ওয়াইফ পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে গৌরব তিওয়ারির মতো একজন মানুষ কিভাবে বাথরুমের মধ্যে সুইসাইড করতে পারে। অনেকেই মনে করে যে সুইসাইডের পিছনে ঠিক তার আগের দিন রাতে উনি যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গিয়েছিলেন সেটা হয়তো এর পিছনে আছে। আজকে সেই ঘটনায় আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে বলতে চাই, গৌরব তিওয়ারি যে তদন্তটা উনি নিজেই শেষ করতে পারেননি, আজকে গৌরব তিওয়ারি একজন ভারতের প্যারানর্মাল জগতের এমন একটা নাম যার মৃত্যুর পরেও মানুষ আজও অবধি প্রশ্ন করে যে ও কি সত্যিই সেদিন বাথরুমের মধ্যে সুইসাইড করেছিল, নাকি এমন কিছুর ও প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গিয়ে ফেস করেছিল যেটা ওর পক্ষে আর সামলানো সম্ভব ছিল না। এই ঘটনাটাই আজকে খুবই ইম্পর্টেন্ট আজকে ভারতবাসীর কাছে, কারণ উনি একজন ভারতের খুবই নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন। যেদিন ওনার ডেড বডিটা বাথরুমের মধ্যে পাওয়া যায়, ঠিক তার আগের দিন রাতের বেলায় উনি দিল্লিতে কোনো একটা জায়গায় প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গিয়েছিলেন, আর ঠিক রাত 2টোর সময় উনি বাড়িতে ফিরেছিলেন। পরের দিন সকালবেলা উনি বাথরুমের মধ্যে মারা যান। 2016 সালের ঘটনা, দিল্লিতে তখন রাত প্রায় 2টো বাজে, আর ল্যাপটপের স্ক্রিনে একের পর একটা প্যারানর্মাল ভিডিও ফুটেজ চলছিল। কখনো ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারের সাউন্ড, কখনো ইলেকট্রনিক ভিডিও রেকর্ডারে কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন। গৌরব হঠাৎ করেই তখন একটা ভিডিও পজ করলো। একটা ফ্রেমে পেছনের অন্ধকারে মানুষের মতো যেন কিছু একটা দাঁড়িয়ে আছে বলে মনে হলো, কিন্তু সমস্যা একটাই, ওটা কোনো ক্যামেরাতেই ধরা পড়েনি এবং অন্য কোনো মানুষ যারা ওর টিমে ছিল তাদের চোখেও এই পার্টিকুলার পোর্শনটা কেউই দেখতে পায়নি। বাট গৌরব যখন এই ভিডিও ফুটেজটা ওর ল্যাপটপে চেক করছিল, তখনই ওই ফুটেজে এই পার্টিকুলার পোর্শনটা ও অবজার্ভ করেছিল। তখনই গৌরব খুব নিচু স্বরে বলেছিল যে এটা কোনো হিউম্যান রেসিডুয়াল নয়, এটা কোনো একটা ইন্টেলিজেন্ট এন্টিটি। এর আগে দিল্লিতে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা হয়েছিল লাস্ট, যেটা ওর জীবনের একটা শেষ প্যারানর্মাল ইনভেস্টিগেশন ছিল, পরের দিন ও বাথরুমে মারা যায়। দিল্লির এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের আগে গৌরব তিওয়ারি রাজস্থানের কোনো একটা পুরনো হাভেলি বলে একটা জায়গায়, যেটা কোনোদিনও পাবলিক হয়নি আজ অবধি, শুধু মানুষ এই নামটাও জানে যে রাজস্থানের পুরনো হাভেলিতে দিল্লিতে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের আগে সেকেন্ড লাস্ট ওখানে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয়েছিল। শুধু মানুষ এটুকুই জানতো যে রাজস্থানের পুরনো হাভেলি এতটাই একটা ডেঞ্জারাস প্যারানর্মাল জায়গা, যেখানে রাত হলে সন্ধে 7টার পর আর কেউ ভয়ে ঢোকে না। এটা প্রায় 2000 বছরের একটা পুরনো হাভেলি, এবং একটা সময় এটা একটা জমিদারের বাড়ি ছিল, এবং তারপর থেকে এটা 50 থেকে 60 বছর একটা রেগুলার ইন্টারভেলে এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হয়। বাট শেষ যিনি এই বাড়িটা নিয়েছিলেন তিনি রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে যায়। এই জায়গাটাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য গৌরব তিওয়ারি আর তার টিম যায়, এবং সেটা ছিল 2015 সালের ডিসেম্বরের দিকের ঘটনা। তখন প্রায় ওখানকার টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াস ছিল। গৌরব তিওয়ারি যখন তার টিমকে নিয়ে এই রাজস্থানের পুরনো হাভেলিতে ঢোকে, প্রথমেই ওরা যা লক্ষ্য করেছিল যে ব্যাটারি ফুল চার্জ থাকার পরেও কি করে হঠাৎ করে 0%-এ চলে আসে, এবং যে কম্পাসটা ওরা নিয়ে যায়, সে কম্পাসের কাঁটাটা যখন এইভাবে কম্পাসের কাঁটাটা খুব স্পিডে ফ্ল্যাকচুয়েট করতে থাকলো, তখনই গৌরব তিওয়ারি একটা কোশ্চেন করলেন ওখানে। ঠিক তখন রাত 2:15 বাজে, আর ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারটা সামনে রেখে গৌরব তিওয়ারি বলেছিলেন যে ইফ এনিওয়ান ইজ হিয়ার ক্যান ইউ টেল আস ইউর নেম। এই কথাটা বলার পরে একটা 20 সেকেন্ডের একটা সাইলেন্স ছিল, আর তারপরে ওই ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারে একটা ক্লিয়ার সাউন্ড ধরা পড়ে, সেটা হচ্ছে গৌরব। এই নামটা যেটা ওখানে কেউ জানতো না, এটা শোনার পরে
গৌরব তিওয়ারি পুরোপুরি সাইলেন্ট হয়ে যায় এবং তার টিমের মেম্বাররা তখন বলেছিল যে আমরা ওই মোমেন্টে গৌরব তিওয়ারির চোখে তাকিয়ে বুঝেছিলাম যে ও ভয় পাচ্ছে না, যেন ও একটা চিন্তায় পড়ে গেছে। আর ওই রাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের পরে গৌরব তিওয়ারি যখন হোটেলে ফিরে যায়, হোটেলে গিয়ে গৌরব তিওয়ারি তার নিজের নোটবুকে লিখেছিলেন যে সাম এন্টিটিস ডোন্ট হন্ট প্লেসেস, দে ফলো পিপল। এই লেখাটা প্রায় ওর নোটবুকে 3 বার লেখা ছিল। আর এই কেসটার পর থেকে, রাজস্থানের এই পুরনো হাভেলি কেসটার পর থেকে গৌরব তিওয়ারি প্রায় নিজেকে ওর প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সমস্ত মেম্বার থেকে নিজেকে একটা আইসোলেট করে নিয়েছিল। সবসময় একা থাকতে চাইতো আর আয়নার দিকে তাকাতে খুবই ভয় পেত এবং রাতে ঘুমানোর সময় প্রায় রাত 3টে-4টের দিকে হঠাৎ করে উনি জেগে উঠতেন। এই গৌরব তিওয়ারির নাম এতটাই একটা সময় ফেমাস হয়ে গেছিল যে উনি অস্ট্রেলিয়াতে একটা নামকরা প্রাইভেট হসপিটালের মর্গে উনি একটা রাত পুরো ডেড বডি হয়ে শুয়েছিলেন কোল্ড চেম্বারে, পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য যে একটা মর্গের মধ্যে রাত্রে কি হতে পারে। এরপর গৌরব তিওয়ারি তার টিমের মেম্বারদের বলেছিল যে আমি ঘুমালে মনে হয় যেন কেউ আমার নিঃশ্বাস শুনছে। এরপর গৌরব তিওয়ারি একদিন যখন শ্যুট করে ফিরছিল তার টিমকে নিয়ে, তখন টিমের একটা মেম্বার সৌরদ্বীপকে বলেছিল যে যেটাকে আমরা হোস্ট বলি সেটা সবসময় ডেড হিউম্যান হয় না, কেউ কোনোদিন প্রশ্ন করেনি তাই এটা কেউ বুঝতে পারে না। এটা বলার সময় গৌরব তিওয়ারি যে কোনোদিন ভয় পায় না, তার গলায় যেন একটা হালকা ভয় ছিল। আজকে রাজস্থানের এই পুরনো হাভেলি কেসের মতোই কিছু ঘটনা এখনও অবধি পুরোপুরি পাবলিক করা হয়নি। কিছু রেকর্ডিং যেটা ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার আর ইলেকট্রনিক ভিডিও রেকর্ডারে করা হয়েছে, ঠিক সেটুকু পোর্শনই এসেছে। কিন্তু রাজস্থানের পুরনো হাভেলির মতো এমন কিছু কিছু কেস আছে যেগুলো এখনও পর্যন্ত পুরোপুরি পাবলিক করা হয়নি। এই ঘটনাগুলো গৌরব তিওয়ারির বাস্তব জীবনের তদন্ত, তার বক্তব্য আর তার সহকর্মীদের ইঙ্গিতের উপর ভিত্তি করে অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেশন রয়েছে। যেমন তার মধ্যে রয়েছে 2017 সালের উত্তর ভারতের একটা লোকেশন, যেটা গৌরব তিওয়ারি কোনোদিনই ইউটিউবে দেননি, না ফেসবুকে দিয়েছিলেন, না ইন্টারভিউতে দিয়েছিলেন। শুধু নিজের নোটবুকে লিখে রেখেছিলেন যে কেস এক্স। এই কেস এক্সটা যেভাবে শুরু হয়েছিল, সেখানে একটা মিডল এজেড মহিলা ছিল যে গৌরব তিওয়ারিকে ডিরেক্ট ইমেল করে, আর এই ইমেলের সাবজেক্টটা ছিল যে সামথিং ইজ কপিং মাই হাজব্যান্ড। এই মেল পড়ে গৌরব তিওয়ারি রিপ্লাই দিয়েছিলেন যে কারণ এই ধরনের শব্দ ও আগে শুনেছে। আর যে মেয়েটা গৌরব তিওয়ারিকে মেল করেছিল সেই মেয়েটার বাড়িটা হচ্ছে একটা সেমি আরবান এলাকাতে, নতুন বাড়িও নয় আর পুরনোও নয়, আর কোনো ক্রিমেশন গ্রাউন্ডও নেই কাছাকাছি। তারপরেও মেয়েটার ওই ভায়োলেন্ট সাউন্ড শুনে গৌরব তিওয়ারির মনে একটা সন্দেহ জেগেছিল। আর ওই মহিলাটার কথা অনুযায়ী মহিলাটার হাজব্যান্ড রাতে ঘুমানোর মধ্যেই মাঝে মাঝে উঠে বসে, কোনো সময় এক দৃষ্টিতে একটা দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে এমনভাবে কথা বলে যেটা ওর গলার সাউন্ডই নয়। আর সব থেকে ভয়ঙ্কর কথা যেটা ওই মিডল এজেড মহিলা বলেছিল সেটা হচ্ছে ওই ওনার হাজব্যান্ড নিজের ছেলে মেয়েদের নাম ভুলে যাচ্ছে, কিন্তু ঘরের প্রতিটা জিনিস কোথায় কি রাখা আছে সবটাই উনি জানেন। গৌরব তিওয়ারি এই লাইনটা শুনে একবারে চুপ করে গিয়েছিলেন। পরে টিমকে বলেছিলেন যে পজেশন কতটা ভয়ানক হতে পারে, আর এই পজেসড মানুষকে কন্ট্রোল করা আর একটা নর্মাল কন্ডিশনে আনা খুবই ভয়ানক। এইভাবে গৌরব তিওয়ারির কাছে যে মেলটা এসেছিল উত্তর ভারতের একটা জায়গা থেকে, পরে গৌরব তিওয়ারি ওনার যে টিম, সমস্ত টিমের মেম্বারদের নিয়ে উত্তর ভারতের ওই জায়গাটাতে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যায়। জায়গাটার লোকেশনের নাম আমি একটু পরে বলছি। গৌরব তিওয়ারি তার টিমকে নিয়ে যখন ওখানে যায় তখন রাত 11টা বাজে। পুরো আগে ক্যামেরা সেট আপ করা হয়, অডিও রেকর্ডার অন করা হয়
ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার অন করা হয়। প্রথমে সব কিছুই নর্মাল থাকে, বাট হঠাৎ করে ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারে একটা স্পাইক দেখা যায়, একটা লাউড ভয়েস হঠাৎ করে শোনা যায়, এবং এই সাউন্ডটা একমাত্র কিচেন রুমের পাশ থেকে আসতে থাকে। ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারে গৌরব জিজ্ঞাসা করে যে হু আর ইউ। এই কোশ্চেনটার পরে হচ্ছে পুরোপুরি একটা সাইলেন্স থাকে। তারপরে গৌরব তিওয়ারি সেকেন্ড একটা কোশ্চেন করে যে হোয়ার আর ইউ হিয়ার। আচ্ছা, গৌরব তিওয়ারি যখন ফার্স্ট কোশ্চেন করেছিল যে হু আর ইউ, তারপরে গৌরব তিওয়ারি একটা 20 সেকেন্ডের সাইলেন্স পাওয়ার পরে সেকেন্ড একটা কোশ্চেন করা হয়, সেটা হলো হোয়াই আর ইউ হিয়ার। তারপরেও একটা 20 থেকে 25 সেকেন্ডের সাইলেন্স থাকে। তারপরে ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার যেটা ওখানে ওই মোমেন্টে অন ছিল, সেখানে একটা লো ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড শোনা যায়, যেটা ছিল আমি এখানেই ছিলাম। এই লো ফ্রিকোয়েন্সি সাউন্ডটা শুনে গৌরব তিওয়ারি তখনই থমকে যায়, কারণ প্রশ্নটা যেটা করা হয়েছিল সেটা ছিল হু আর ইউ, বাট অ্যান্সারটা এসছে হোয়ার স্টেটমেন্ট দিয়ে, যেটা একটা ক্লাসিক হিউম্যান গোস্ট বিহেভিয়ার নয়। এই কথাটা গৌরব তিওয়ারি তার টিমের মেম্বারদেরকে বলে। ঠিক তারপরে 10 থেকে 15 মিনিট পরে যেন মনে হলো যে ওই বাড়ির যে মালিক যিনি ছিলেন, যিনি মহিলা, যিনি ডেকেছিলেন মেল করে, ওনার হাঁটার স্টাইলটা যেন বদলে যাচ্ছে, আর চোখের পালক বা আইলিডস পড়াটা একটা নর্মাল যেভাবে ব্লিঙ্ক করে সেটা যেন কমে গেছে। আর কথা বলার মাঝে মাঝে কোনো সেন্টেন্স যেন উনি পুরোপুরি কমপ্লিট করতে পারছেন না, ওই বাড়ির মহিলাটা যিনি ডেকেছিলেন। এরপর গৌরব তিওয়ারি ক্যামেরাটা অফ করে ওই মিডিল এজেড মহিলাটাকে বলেন, যিনি ডেকেছিলেন, তিনি বলেন যে আপনি একবার আমার দিকে ডিরেক্ট আই কন্ট্যাক্ট করুন। তখন উনি দেখলেন যে উনি এই আই কন্ট্যাক্টটা করতেই পারছেন না, এবং উনি যে কথাগুলো তখন বলছিলেন সেটা শুনে মনে হয়েছিল যে ওই মহিলাটার ভয়েসই নয়। আর গৌরব ওই মুহূর্তে ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারের বোতামটা চাপতে ভুলে গিয়েছিল, আর এই ভুলটার জন্য উনি পরে অনেকবার রিগ্রেটও করেছিলেন। এরপরে রাত যখন প্রায় 3:10 বাজে, তখন ওর টিমের মেম্বাররা সবাই ড্রয়িং রুমে ছিল, বাট হঠাৎ করে পুরো বাড়ির লাইটটা একসাথে অফ হয়ে যায়। তখন ওই বাড়িতে যে ইমার্জেন্সি লাইট ছিল সেখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখা যায় যে লোকটার ছায়া ওর শরীরের সাথে মিলছে না, শ্যাডোটা যেন একটু পিছিয়ে পড়ছে। এই মোমেন্টে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, নর্মাল লাইট আর ইনফ্রারেড লাইট, যেটাকে বাংলাতে অবলোহিত রশ্মি বলে, দুটোতে অনেক রকম পার্থক্য রয়েছে। নর্মাল লাইটে একটা নর্মাল মানুষের শ্যাডো পড়ে, কিন্তু একটা হোস্টের শ্যাডো বা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য ইনফ্রারেড ক্যামেরা বা ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়, যেখানে কোনো রকম ইনভিজিবল শ্যাডোও ক্যাপচার করা যায় এই ইনফ্রারেড লাইটে। তো গৌরব তিওয়ারি যখন ওখানে একটা ওই ইনফ্রারেড ক্যামেরা নিয়ে গিয়েছিলেন, তখন ওখানে উনি দেখেছিলেন যে মানুষের মতো একটা কোনো শ্যাডো তো আছে, বাট ওর কোনো ফেস নেই, আর চোখের জায়গাটাতে যেন একটা গভীর কালো গর্ত, একটা ডার্কার ভয়েড। ওখানেই গৌরব তিওয়ারি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে করতে এমন কিছু মোমেন্টকে ফেস করেছিল যে সকাল হওয়ার আগেই গৌরব তিওয়ারি তার টিমের মেম্বারদের বলেছিল যে লিভ দিস প্লেস, ডোন্ট আর্গু উইথ হিম, ডোন্ট কনফ্রন্ট ইট। জাস্ট ভোর 5:30 হওয়ার আগেই সমস্ত টিম মেম্বারদের বলে যে এখান থেকে যেন এক্সিট করা হয়। তো সেইভাবে টিম মেম্বাররা কোনো রকম কোশ্চেন না করে ওখান থেকে ওই মোমেন্টে হচ্ছে বেরিয়ে যায়। এবং এরপরে গৌরব তিওয়ারি যেটা বলেছিলেন, এবং তার ওয়াইফকেও বলেছিলেন আর ফ্যামিলি মেম্বারকেও, যে এই ঘটনার পর থেকে যেন কোনো কিছু ওনাকে যেন সবসময় মনে হতো যে ফলো করতেন, এমনকি উনি যখন বাথরুমেও যেতেন মনে হতো যেন কেউ ওখানে রয়েছে। আজকে এই সমস্ত লেখা, সমস্ত ঘটনা
এগুলো গৌরব তিওয়ারির পার্সোনাল নোট থেকেই পাওয়া যায়। এবং উত্তর ভারতের ওই কেসটার পরে গৌরব তিওয়ারি তার পার্সোনাল ডায়েরিতে লিখেছিলেন যে সাম এন্টিটিস ডোন্ট এন্টার হোমস, দে ওয়েট টু বি ইনভাইটেড থ্রু আইডেন্টিটি। আর এই লাইনটার নিচে একটা শব্দ উনি সার্কেল করেছিলেন, যেগুলো সমস্ত কিছু ওর পার্সোনাল ডায়েরি থেকে পাওয়া যায়, যেটা ওর ওয়াইফ সাবমিট করেছিল ওর টিমের বাকি মেম্বারদেরকে। তো ওইগুলো লেখার নিচে একটা শব্দ উনি সার্কেল করে রেখেছিলেন গৌরব তিওয়ারি, সেটা হলো মিমিক। আর উত্তর ভারতের এই কেসটার পর থেকেই গৌরব তিওয়ারি একেবারেই একা ঘুমাতে পারত না। আয়নার সামনে এসে উনি দাঁড়িয়ে যেতেন মাঝে মাঝে এবং বারবার জিজ্ঞাসা করতো ওর টিমের মেম্বারদেরকে যে তোমরা কি কখনো নিজের কণ্ঠস্বর শুনেছ যেটা তোমার নয়? একবার গৌরব তিওয়ারি লাইভে এসে হেসে বলেছিলেন যে সব কিছু ঘোস্ট নয়, কিছু জিনিস আছে যেগুলো মানুষ হয়ে থাকতে চায় বাট মানুষ নয়। গৌরব তিওয়ারি যে মানুষটা আগে সমস্ত মানুষদের বলতো যে ফিয়ার ইজ দ্য বিগেস্ট ইলুশন, আর সেই মানুষটাই এখন বলে যে ভয়টা হচ্ছে একটা ইলুশন নয়, ভয়টা হচ্ছে একটা ওয়ার্নিং। আর এই পরিবর্তনটা যেভাবে শুরু হয়, টিমের একজন মেম্বার লক্ষ্য করেছিলেন যে গৌরব হঠাৎ হঠাৎ করেই যেন থেমে যায়, সেটা চলতে চলতেও, কোনো কাজ করতে করতে। আর কোনো সময় উনি যখন কথা বলতেন ওনার সেন্টেন্স কখনো কখনো কমপ্লিট হতো না, উনি থেমে যেতেন। এই ঘটনাগুলো টিমের একটা মেম্বারকে খুব মনে সাড়া দেয় এবং উনি এইগুলো খুব ভালো করে লক্ষ্য করেন। কখনো কখনো তো এরকম হয়েছে যে গৌরব তার এই প্যারানর্মাল টিমের মেম্বারদের সাথে কোনো কিছু ডিসকাস করার সময় এমনও কিছু মোমেন্ট হয়েছে যেখানে গৌরব তার নিজের নামকে বারবার ধরে বলে যাচ্ছিল এবং কেউ তখন জিজ্ঞাসা করলে উনি বলতেন যে নিজেকে রিমাইন্ড করছি, আর আমি আছি কি না সেটাই যেন নিজেকে বারবার রিমাইন্ড করতে হয়। আর এই লাইনটা শুনে এই মোমেন্টে তখন কেউই কিন্তু হাসেনি, সবাই সিরিয়াস হয়ে গেছিলেন। এরপরে এখনো অবধি আমি যে কেসগুলোর কথা বললাম সেই কেসগুলোর কোনো ফুটেজই, 1 সেকেন্ডের ফুটেজও এখনো পর্যন্ত পাবলিক হয়নি। আর এরপরে একটা আমি লোকেশনের কথা বলছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের হাই রাইজ অ্যাপার্টমেন্ট, যেটা একটা 14 তলার বিল্ডিং। আর ওখানে একজন সিঙ্গেল রেসিডেন্ট, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকতেন, একটা ছেলে। তার সমস্যা ছিল যে ওনার ওখানে এমন কিছু কিছু ঘটনা হতো, আর যেহেতু উনি একটা বেঙ্গলের ছেলে ছিলেন, ওখানে উনি থাকতে বাধ্য হয়েছিলেন। ফার্স্ট পোস্টিং ওনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে জব উনি পান, ফার্স্ট পোস্টিং ওনার উত্তরপ্রদেশে হয়। তো উনি ওই হাই রাইজ অ্যাপার্টমেন্টে, ওই 14 তলার একটা বিল্ডিংয়ে যেখানে একা ছিলেন, তো উনি এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু মোমেন্ট ওখানে থাকাকালীন ফেস করেছিলেন, যেটা উনি সমস্ত ঘটনা গৌরব তিওয়ারিকে মেল করে বলেছিলেন। এবং গৌরব এতটা কিউরিসিটি নিয়ে ঘটনাটা পড়েছিল যে সমস্ত মেম্বারকে নিয়ে উনি ওখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যান। এই ঘটনাটা আমি এই কারণে বলছি যে এই ঘটনাটাও কিন্তু এর পেছনে, গৌরব তিওয়ারির মৃত্যুর পেছনে একটা মোস্ট প্রবাবল রেসপন্সিবল বলে বলা যেতে পারে অ্যাকর্ডিং টু আস। ওখানে উত্তরপ্রদেশের ওই বাড়িতে যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যান গৌরব তিওয়ারি তার টিমকে নিয়ে, প্রথম দিকে সমস্ত কিছু নর্মাল বলে মনে হয়। ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারও স্টেবল ছিল, টেম্পারেচার স্টেবল ছিল, কিন্তু হঠাৎ করেই ওনার যে ইনফ্রারেড ক্যামেরা, সেখানে একটা কোনো রিফ্লেকশন ধরা পড়ে ঠিক রাতের বেলায়, যেটা ছিল রাত 12:30টার দিকে। মানে একটা মানুষ যার রিফ্লেকশন ছিল দুটো, যেটা কিভাবে হতে পারে? তখনই গৌরব আস্তে করে তার টিমের মেম্বারদের বলেছিলেন যে টার্ন অফ দ্য মিরর, কিন্তু মিররটাকে কভার করার পরেও রিফ্লেকশনটা ছিল, রিফ্লেকশন কিন্তু যায়নি, যেটা খুবই একটা ভয়ানক ঘটনা। তখনই ওই মোমেন্টে গৌরব তিওয়ারি কোশ্চেন করেছিলেন ওখানে
যে হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, বাট সাইলেন্স। এটা 20 থেকে 25 সেকেন্ডের একটা সাইলেন্স ছিল। তারপরে ওই ইলেকট্রনিক ভয়েস রেকর্ডারে ধরা পড়ে যে তুমি, এই শব্দটা পুরো গৌরবের নিজের গলার মতো, ওর ভয়েসে কেউ একটা বলছে, অ্যান্সারটা দিল, কিন্তু ও তখন ওই মোমেন্টে কোনো কথাই বলেনি। সেই মুহূর্তে গৌরব তিওয়ারি ক্যামেরাটা অফ করে দিয়েছিল, আর সে ওই টিমের দিকে তাকিয়ে বলেছিল, মানে টিমের বাকি মেম্বারদের দিকে তাকিয়ে বলেছিল, ইফ ইট লার্নস ইউর ভয়েস ইট ডাজন্ট নিড ইউ এনিমোর। যে কথাটা গৌরব তিওয়ারি আগে কোনোদিনই তার টিমের মেম্বারদেরকে বলেনি। এরপরেও এই কেসটা আধা আধি রেখেই বন্ধ হয়ে যায়। মানে এই যে উত্তরপ্রদেশের কেসটা গৌরব তিওয়ারি তার প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম নিয়ে করতে গিয়েছিল, এটি এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়নি, পুরোপুরি আধা আধি রেখে উনি ওনার টিমকে নিয়ে বেরিয়ে যান। বাট ওই ক্লায়েন্টটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা, তারপরেও কল করেছিলেন গৌরব তিওয়ারিকে, বাট গৌরব তিওয়ারি আর সেকেন্ড টাইম না রেসপন্স করে, না সেকেন্ড টাইম ওখানে যায়। গৌরব তিওয়ারিকে যখন কল করে ডেকেছিলেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা সেকেন্ড টাইম, তখন গৌরব তিওয়ারি বলেছিলেন যে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, আন্ডারস্ট্যান্ডিং ইজ পারমিশন। এবং উনি পুরোপুরি ওখানে সেকেন্ড টাইম যেতে অ্যাভয়েড করেন। এবং এই সমস্ত ঘটনাগুলোও কিন্তু গৌরব তিওয়ারির একটা সাডেন ডেথের পেছনে রেসপন্সিবল বলে বলা যেতে পারে। আর এই সময় থেকেই গৌরব তিওয়ারি তার পার্সোনাল নোটবুকে, যিনি রেগুলার নোট করতেন প্রত্যেকটা ঘটনা নিয়ে, সেটাও পর্যন্ত পড়া স্টপ করে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের এই ঘটনার পরে তো এমন হয়ে গিয়েছিল যে গৌরব তিওয়ারি তার নিজের আয়নার দিকে তাকাতেই ভয় পেতেন। কখনো চোখটা স্ট্রেট করে কোনোদিন উনি মিররের দিকে তাকাতেই পারতেন না এই ঘটনার পরে। এবং একবার তো এমন হয়েছিল যে উনি হঠাৎ করে বলে উঠেছিলেন যে তোমরা কি জানো নিজেদের চোখ সব থেকে বেশি হচ্ছে এই অঙ্গটাকে নকল করা যায়। মানে আমরা আমাদের চোখটাকেই নকল করতে পারি শুধু আয়নার দিকে তাকিয়ে। এবং এই ঘটনাটা উনি যখন সমস্ত মেম্বারদেরকে বলেন ওনার টিমের, ওরাই বুঝতে পারে যে গৌরব তিওয়ারির মধ্যে যেন একটা ধীরে ধীরে পরিবর্তন আসছে, এমন কিছু হচ্ছে যেটা ওর সাথেই হচ্ছে। বাট টিমের বাকি মেম্বাররা এরকম কোনো ঘটনা দৈনন্দিন জীবনে ফেস করছিল না, যা হচ্ছিল গৌরব তিওয়ারির সাথেই হচ্ছিল। এরপরে গৌরব তিওয়ারি একদিন লাইভ স্ট্রিমে এসে হঠাৎ করে সে বলে যে এমন কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলো বাস্তব অস্তিত্ব হয়তো নাও থাকতে পারে, বাট যেগুলো সবসময় বাস্তব অস্তিত্ব না থাকার পরেও নিজের আইডেন্টিটি খোঁজার চেষ্টা করে। এবং তারপরে উনি ওই লাইভ স্ট্রিম চলাকালীন থেমে গিয়ে বলেন যে ইফ সামথিং স্টার্টস বিহেভিং লাইক ইউ ডোন্ট কারেক্ট ইট। এই লাইনটার পরে পুরো লাইভটা যেটা চলছিল ওটা পুরোপুরি এন্ড হয়ে যায়। আর এই সময় থেকেই গৌরব তিওয়ারি যে কোনোদিন দরজা লক করে ঘুমাতো না, এই ঘটনার পর থেকে গৌরব তিওয়ারি লক করে ঘুমাতেন। এমনকি নিজের ওয়াইফকেও পাশের রুমে রেখে উনি দরজা লক করে সেপারেট ঘুমাতেন, পার্টিকুলার এই ঘটনার পর থেকে। এবং প্রায় যেটা আগে আমি বলেছিলাম যে রাত 3-4টের দিকে উনি মাঝে মাঝে ঘুম থেকে উঠে বসে পড়তেন। এবং একদিন তো উনি টিমকে বলেও ছিলেন যে আমি এই ফ্ল্যাটটা চেঞ্জ করব, আমি আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আমি চেঞ্জ করব, যেটা উনি আগে কোনোদিনই বলতেন না কাউকে। গৌরব তিওয়ারির মৃত্যুর ঠিক আগের 7 দিন কি হয়েছিল সেটা আমি সবাইকে বলতে চাই। ওই সময়টা গৌরব আর কোনো নতুন কেসই নিচ্ছিল না, না কারোর ফোন ধরত, না কারোর মেসেজের রিপ্লাই আসতো। যদি কোনো মেসেজের রিপ্লাই আসতো সেটা ম্যাক্সিমাম 1-2 ওয়ার্ডে, কোনো সেন্টেন্সেও নয়। কারণ উনি তখন একটাই মেসেজ দিয়েছিলেন পাবলিককে আর ওনার টিমের মেম্বারদেরকে যে আমি এখন আর কোনো ইনভেস্টিগেটর নই, আমি এখন একটা অবজারভার।
এবং এই যে একটা মানসিক পরিবর্তন একটা আসছে মানুষের মধ্যে, সেটা ওনার টিমের মেম্বাররা বুঝতে পেরেছিলেন। এবং যখন উনি লাইভ স্ট্রিমে ওই হঠাৎ করে চলে যান, তারপরেও ওনার সমস্ত ফ্যান্স আর সমস্ত অবজারভাররা বুঝতে পেরেছিলেন যে গৌরব তিওয়ারির মধ্যে যেন একটা পরিবর্তন আসছে। আর এই কথাটা সবাই কম বেশি বুঝতে পেরেছিলেন, যেমন ওনার টিমের মেম্বাররা, নিজের ওয়াইফ আর ফ্যামিলি মেম্বাররা। এবং এই সময়টা গৌরব তিওয়ারি একটা অদ্ভুত কথা বলতে শুরু করে, যেটা হচ্ছে যে উনি বলতেন যে আমার নাম যে গৌরব তিওয়ারি, এটা তোমরা আবার অন্য কাউকে বলো না। মানে অদ্ভুত অদ্ভুত একটা মানসিক পরিবর্তন একটা ওনার মধ্যে আসে, যেটা আগে উনি এত বছর প্যারানরমাল ইনভেস্টিগেশনে ছিলেন, যেটা আগে ওনার মধ্যে এগুলো ছিল না। কারণ জিজ্ঞাসা করলে উনি বলতেন যে আমার নাম ধরে যদি কেউ ডাকে, তাকে তোমরা রেসপন্ড করবে না। এরপরে গৌরব তিওয়ারি যেদিন মারা যান, ঠিক তার আগের কয়েকটা দিনের ঘটনা আমি বলছি। যেমন গৌরব তিওয়ারি তার ঘরে যতগুলো মিরর ছিল, সমস্ত মিররকে উনি ঢেকে দেন কাপড় দিয়ে। এবং শুধুমাত্র একটা মিরর উনি ঢাকতে ভুলে গিয়েছিলেন, বা উনি কোনো কারণে ঢাকেননি, সেটা উনি হয়তো ভালো করে জানবেন। সেটা হলো উনার বাথরুমে যে একটা ছোট মিরর ছিল, সেটা কিন্তু উনি কাপড় দিয়ে ঢাকেননি। বাড়িতে সমস্ত মিরর উনি ভয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন, বাট উনার বাথরুমে যে একটা ছোট মিরর ছিল, যেটাকে উনি কাপড় দিয়ে ঢাকতে ভুলে গিয়েছিলেন। আর সেই রাতেই উনি খুব ভোরবেলা উঠে যান এবং একজনকে ফোন করে বলে যে ওটা ব্লিঙ্ক করছে, বাট এর কোনো ব্যাখ্যা নেই। কে ব্লিঙ্ক করছে, হোয়াট ইজ দিস, ব্যাপারটা কি, কেউ কিচ্ছু জানে না। যারা তাকে কাছ থেকে দেখেছে তারাই বলে যে উনার চোখের দৃষ্টি লাস্ট কয়েকটা দিন বদলে গিয়েছিলেন। মানসিক পরিবর্তন একটা বিরাট রকমে আসে ওনার মধ্যে, আর মুখের এক্সপ্রেশনটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে। আর কোনো একটা কোশ্চেনের উত্তর দিতে উনি খুব দেরি করতেন, আর যখন উনি রেসপন্স করতেন তখন ওনার সেন্টেন্স যেন কমপ্লিট হতো না কখনো কখনো। এবং একজন ওনার খুব কাছের মানুষ যিনি বলেছিলেন যে মনে হচ্ছিল ও নিজের ভেতরেই কাউকে যেন একটা শুনছে। গৌরব তিওয়ারি যেদিন মারা যান বাথরুমের মধ্যে, তো ওনার মৃত্যুর পরে ওনার ফোন, ল্যাপটপ, হার্ড ড্রাইভ সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছিল। কিন্তু একটা জিনিস যেটা সবচেয়ে অদ্ভুত ছিল, সেটা হলো শেষ 10 দিনে উনি কোনো ইনভেস্টিগেশন কেস নেননি। মানে শেষ 10 দিনের কোনো নতুন ইনভেস্টিগেশন ফাইল ছিল না ওই ল্যাপটপে, এবং কোনো অ্যাক্টিভ কেস ছিল না যে কোনো কেসে উনি কাজ করছিলেন। এইভাবে কোনো অ্যাক্টিভ কেস কিন্তু লাস্ট কয়েকটা দিনে ওনার কাছে ছিল না, যেন সে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলেন। যারা গৌরবের সাথে কাজ করেছে তারা সবাই আলাদা আলাদা জায়গায় একটা একই কথা বলেছে, সেটা হলো শেষ দিকে ও যেন ফাইট করতে ভুলে গিয়েছিল, ও যেন অ্যাভয়েড করত। আর এই অ্যাভয়েড করাটা কোনো ভয় থেকে নয়। এই লাস্ট কয়েকটা প্যারানরমাল ইনভেস্টিগেশন ওনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে ওনার মধ্যে সমস্ত দিক থেকে পরিবর্তন আসে। গৌরব তিওয়ারি একটাই কথা বলতেন বারবার, যেটা উনি ওনার টিমের মেম্বারদেরও বলতেন আর ওনার নোটবুকেও বলতেন। মানে ওখানে নোটবুকে বারবার উনি সেভারাল টাইমস সেটা মেনশন করেছিলেন, সেটা হলো মিমিক এন্টিটি। এই মিমিক এন্টিটি কথার অর্থ হলো তোমারই মতো দেখতে, তোমারই মতো কথা বলবে, তোমারই মতো চলবে একটা অদ্ভুত অবয়ব, একটা ইনভিজিবল শ্যাডো, যেটা এমন একটা ক্যাটাগরিতে পড়ে, সেটাকে বলা হয় মিমিক এন্টিটি। এরা কোনো ভয় দেখায় না, এরা কোনো অবজার্ভ করে না, শুধু তোমার প্যাটার্নগুলোকে কপি করে তোমার মতো করেই তোমার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করে। এবং গৌরব এই ব্যাপারটা নিজের নোটবুকে মেনশন করেছিল। গৌরব তিওয়ারির নোটবুকে এইভাবে এমন কিছু কিছু অদ্ভুত লাইন, এমন কিছু কিছু অদ্ভুত কথা ছিল, যেগুলোর ব্যাখ্যা হয়তো ওনার টিমের মেম্বারদের কাছেও ছিল না। এবং কোনো কোনো লাইন দেখে এবং পড়ে মনে হয়েছিল
যে লাস্ট কয়েকটা দিনে ওনার মধ্যে একটা অদ্ভুত মানসিক পরিবর্তন আসে। না উনি ঠিকমতো করে খেতে পারতেন, না উনি ঠিকমতো করে ঘুমাতে পারতেন। বাট ওনার ওয়াইফ একটাই কথা বলেছিল, আর ওনার টিমের মেম্বাররা, যে গৌরব তিওয়ারির মতো মানুষ কোনোদিন হয়তো সুইসাইড করতে পারে না। এবং এই বিষয়ে অনেক ডিবেট রয়েছে, অনেকের সাথে মতবিভেদ রয়েছে। তাই এই কথাতে আমি একটাই বলতে চাই যে অ্যাকর্ডিং টু ওনার ওয়াইফ আর ওনার টিমের মেম্বারদের কাছ থেকে যেটা জানা যায়, যে গৌরব তিওয়ারির মধ্যে সুইসাইড করার মতো কোনো মেন্টালিটি আর পার্সোনালিটি ছিল না। আজকে আমিও গৌরব তিওয়ারির একটা পয়েন্টের সাথে সম্পূর্ণ সহমত। সেটা হলো, গৌরব তিওয়ারি শেষ দিকের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সব প্রশ্নের উত্তর হয়তো জানার দরকার নেই, কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে সেটা তোমাকে কিন্তু লক্ষ্য বানিয়ে দেবে। আর এই লাইনটা আমিও মনে করি প্যারানরমাল ইনভেস্টিগেশনে এই লাইনটার খুবই গুরুত্ব রয়েছে, এবং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ধরনের প্যারানরমাল ইনভেস্টিগেশনে এমন কিছু কিছু মোমেন্ট থাকে, এমন কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলোর উত্তর জানা হয়তো সত্যিই দরকার নেই, এবং সমস্ত প্রশ্নের উত্তর হয়তো পাওয়া সম্ভব নয়। এই লাইনটা আজও অনেক ইনভেস্টিগেটররা নিজেদের ডেস্কের সামনে লিখে রাখে এখনও পর্যন্ত, যে প্যারানরমাল ইনভেস্টিগেশনে সমস্ত প্রশ্নের উত্তর জানার দরকার নেই। কিছু প্রশ্ন তোমাকে কিন্তু ওরই পিছনে দৌড়িয়ে নিয়ে যাবে, বাট তুমি উত্তর পাবে না। এটা গৌরবের গল্প নয়, এটা গৌরবের একটা কাহিনী, যেটা সমস্ত অজানা জিনিসকে জয় করার জন্য একটা কৌতূহল। গৌরব তিওয়ারির মৃত্যুটা হঠাৎ এবং সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ছিল। তার স্ত্রী ও পরিবার বারবার বলেছিল যে দেয়ার ওয়্যার নো ভিজিবল ওয়ার্নিং সাইন্স, অর্থাৎ কোনো সুইসাইড নোটও পাবলিকলি পাওয়া যায়নি। আর আগের দিন বা আগের ঘন্টাগুলোতে না কোনো ঝগড়া হয় কারোর সাথে, না কোনো ব্রেকডাউন হয়, কোনো রকম এরকমভাবে কোনো ওয়ার্নিং সাইন ছিল না। গৌরবকে নিজের বাসারই বাথরুমের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়, যেটা আপনারা সবাই জানেন। তৎক্ষণাৎ মেডিকেল হেল্প ডাকা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এখানে একটা জিনিস সবাইকে বোঝা দরকার বা জানা দরকার, যেটা হলো গৌরব তিওয়ারির স্ত্রী যেটা বলেছিলেন ওই মোমেন্টে, যে গৌরব সাধারণত শান্ত ও স্বাভাবিক টাইপের ছেলে ছিল। তিনি কাজ, ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কথা বলতেন। কোনো রকমভাবে সুইসাইডের ওয়ার্নিং সাইন বা একটা বাইরে থেকে দেখে যে বোঝা যায় ডিপ্রেশন হোক বা কিছু, এরকম কোনো কিছুই ছিল না। এবং উনি মনে করেন যে সম্পূর্ণ এটা একটা আনএক্সপেক্টেড, এই ওয়ার্ডটা ওনার ওয়াইফ বলেছিলেন। আজকে মানুষকে আমি একটা কথা বলতে চাই, যে কোনো মানুষ বাইরে থেকে নিজেকে যতটা সম্পূর্ণ ঠিক দেখাক না কেন, ওনার ভেতরে কতটা মানসিক চাপ রয়েছে, কতটা ঘুমের সমস্যা রয়েছে, কতটা নিজেকে এক্সস্টেড মনে করে, বা কতটা ওর মধ্যে একটা মানসিক অসুস্থতা রয়েছে যেটা বাইরে থেকে অপ্রকাশিত, সেটা বোঝা খুবই মুশকিল। এবং এটা একটা মানবিক বাস্তবতা। এই রকম পরিবেশ, এই রকম সিচুয়েশান একটা মানুষকে সম্পূর্ণভাবে সাধারণভাবে নর্মাল জীবনযাপন করতে দেয় না। আজকে গৌরব তিওয়ারির মৃত্যুর পেছনে কোনো অফিসিয়াল রিপোর্টে প্যারানরমাল কারণ নেই। গৌরবের স্ত্রী আর তার পরিবার কখনো কোনো আত্মা বা এন্টিটিকে এর পেছনে দায়ী করেছেন বলে কোথাও লেখা নেই। শুধুমাত্র প্যারানরমাল অ্যাঙ্গেল এসেছে, যেমন ইন্টারনেট থিওরি, ইনকমপ্লিট ইনফরমেশন, এগুলো থেকে কখনো মনে করা হয় যে প্যারানরমাল কারণ কিছু থাকতে পারে, বাট অফিসিয়ালি কোনো কিছু প্রুভড নেই, আর কোনো এভিডেন্সও নেই। আজকে আমি একটা লাইন সবাইকে বলতে চাই, যেটা হলো, তোমরা এই ঘটনাকে সেন্সেশনাল না মনে করে এইভাবে আমাদেরকে মনে রাখা উচিত সবাইকে, যে মেন্টাল হেলথ অনেক সময় নীরবে লড়াই করে। এবং এই লাইনটা আজকে আমাদের সবাইকে মনে রাখা উচিত। এইভাবে গৌরব তিওয়ারিকে লাস্ট
উনার বাড়িতেই বাথরুমে পাওয়া যায় সম্পূর্ণ অচেতন অবস্থায়। এবং অনেকের সোর্স থেকে এটা জানা যায় যে ওনাকে নিজের বাথরুমেই হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। এবং এটা সম্পূর্ণ আজকে একটা আনসলভড মিস্ট্রি কেস। দিল্লি পুলিশ এটাকে সুইসাইড বাই হ্যাঙ্গিং হয়ে ঘোষণা করে এবং শ্বাস রোধ করে হ্যাঙ্গিং অবস্থায় উনি মারা যান অ্যাকর্ডিং টু দিল্লি পুলিশ এটা বলা হয়। বাট আজও পর্যন্ত এটা একটা আনসলভড মিস্ট্রি কেস। এটা এখনও পর্যন্ত সবার কাছে মিস্টিরিয়াস ব্যাপার যে উনি কীভাবে মারা গেলেন, যার মধ্যে কোনো সুইসাইড করার মতো লক্ষণই ছিল না। আজকে সবাইকে আমি এটাই বলতে চাই যে মানুষকে বাইরে থেকে যতটাই সুস্থ দেখাক না কেন, তার মধ্যে কোনো মানসিক চাপ এবং হতাশা থাকতেই পারে। এর জন্য নিজেকে বিপদের সম্মুখীন করা ঠিক নয়। আজকে গৌরব টিয়ারের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবং এরপরে আরও অনেক সম্পূর্ণ বাস্তব সত্যি ঘটনা, প্যারানর্মাল ঘটনা যেমন আপনাদেরকে প্রথম থেকে শুনিয়ে এসেছি আরও শোনাবো। চ্যানেলের সঙ্গে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন। আসছি।